এই মুহূর্তে শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। সবাইকে টপকে এই রেকর্ড 2025-এ তিনি করে ফেলেছেন। ক্যারিয়ারে যেমন সফল, পরিবারে যেমন সফল, স্টারডমে যেমন সফল, তেমনি টাকার অঙ্কেও তাকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন। তবে বলিউড বাদশার নামে এবার দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। গভর্নেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণ করতে গিয়ে স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েন টপ গান খ্যাত এই অভিনেতা। তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেজান্দ্রো জি ইনারিতো। বর্তমানে তিনি টম ক্রুজকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করছেন, যা 2026 সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা। এই উপমহাদেশের অন্যতম নক্ষত্র কিংবদন্তি রুনা লায়লা সম্প্রতি কোক স্টুডিওতে তার দামাদাম মাস্ত কালান্দার গানটি নতুন আয়োজনে প্রকাশ পেয়েছে। এই গানটি মুক্তির পর বিভিন্ন আলোচক, সমালোচক, প্রশংসা কিংবা তার ফ্যান এবং তার অনুরাগী অনেকে নানান ধরনের মন্তব্য করেছেন। বলেছেন, কোক স্টুডিও বাংলাতে কেন উর্দু? প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা ইসলাম ডিউক লেখেন, অভিনন্দন বাংলাদেশ, আমরা এখন 10,39,000 ভোট পেয়েছি। তানজিয়া জামান মিথিলার 10,39,000 ভোট, গতকাল এই সময় ছিল 7,39,000। আপনারা 24 ঘন্টায় 3 লাখ ভোট দিয়েছেন। বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। চলতি বছর তার অভিনীত 5টি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় 2টি হিট ছবি। সব মিলিয়ে 2025 সাল রাশমিকায় যেন রাজত্ব করলেন। বলিউড সুপারস্টার শাহরুখ খান একের পর এক যেন ইতিহাস গড়ে চলেছেন। এই মুহূর্তে শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। সবাইকে টপকে এই রেকর্ড 2025-এ তিনি করে ফেলেছেন। ক্যারিয়ারে যেমন সফল, পরিবারে যেমন সফল, স্টারডমে যেমন সফল, তেমনি টাকার অঙ্কেও তাকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন। তবে বলিউড বাদশার নামে এবার দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে 55 তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে শাহরুখস বাই দ্য নিউ। বলে রাখা ভালো, শাহরুখের লগ্নির অধিকাংশই এসেছে আরব দেশগুলো থেকে, এবং আরবরা যেদিন থেকে শাহরুখকে রিসিভ করেছেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে ব্যবহার করেছেন, চুক্তি হয়েছে, তখন থেকে টাকার অঙ্কে শাহরুখের জীবন যেন বদলে গেছে। সম্প্রতি মুম্বাই একটি জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। দীর্ঘদিনের বন্ধু এবং নৃত্য পরিচালক ফারাহ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, 10 লাখ স্কয়ার ফুট আয়তনের এই টাওয়ারটির দাম শুরু হচ্ছে 17 লাখ দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবক এবং ব্যবসার কেন্দ্র হিসেবে এটাকে বৈশ্বিক ঠিকানা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে দ্য নিউ গ্রুপের। ভবনের প্রবেশ পথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। 2029 সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবার কথা। প্রকল্পটি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাহরুখ খান লিখেছেন, দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের এবং আবেগঘন ঘটনা। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মানের। দুবাই সবসময় আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাবনার প্রতীক। হলিউড মেগাস্টার টম ক্রুজ অবশেষে অস্কার হাতে নিলেন। এর আগে নমিনেশন পেয়েছেন তিনি, এবং তাকে কেন এ যাবৎকালে অস্কার দেয়া হয়নি সেটি নিয়েও প্রচুর পরিমাণে এডিটোরিয়াল বা নানান রকম কলাম লেখা হয়ে গিয়েছে। ক্যারিয়ারের এই শেষ ভাগে এসে সম্মানসূচক অস্কার হাতে নিলেন এই সুপারস্টার। গত 16 নভেম্বর ঘটনাটি ঘটল। গভর্নেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণ করতে গিয়ে স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েন টপ গান খ্যাত এই অভিনেতা। তার হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেজান্দ্রো জি ইনারিতো। বর্তমানে তিনি টম ক্রুজকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করছেন, যা 2026 সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা। কাকতালীয় ভাবে হলেও এটা সত্য যে একই বছরে দীর্ঘ ক্যারিয়ারের একেবারে অন্তিম পর্যায়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করে। তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছিল যে এবছর দুই সুপারস্টারের অন্যতম বছর, কারণ 2025 যেমন শাহরুখ খান দীর্ঘ প্রতীক্ষার পর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, তেমনি একাডেমি অ্যাওয়ার্ড জিতলেন টম ক্রুজ দীর্ঘ সাধনার পর।
পুরস্কার গ্রহণের মঞ্চে টম ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তুলে ধরেন বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমা কিভাবে শক্তি হিসেবে কাজ করে। টম ক্রুজ বলেন, সিনেমা তাকে পৃথিবীর নানান প্রান্তে নিয়ে গেছে, ভিন্নতাকে বুঝতে শিখিয়েছে, সম্মান করতে শিখিয়েছে, একই সঙ্গে দেখিয়েছে মানুষের অভিজ্ঞতা কতটা মিলে। আমরা যেখান থেকে আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি এবং একসঙ্গে আশাবাদী হই। এটাই এই শিল্পের শক্তি। তাই সিনেমা গুরুত্বপূর্ণ আর আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান। টম ক্রুজ আবেগঘন হয়ে আরো বলেন, সিনেমা বানানো তার কাছে শুধু কাজ নয়, এটাই তাকে পরিচিত করে এমন এক বড় অংশ। সিনেমা তার অস্তিত্বের একটি নাম। প্রিয় দর্শক, টম ক্রুজ এর মুভিগুলো নিয়ে যারা বিশ্লেষণ করেন বা তার অন্ধ ভক্ত যারা, তিনি যেমন ফ্র্যাঞ্চাইজ সফল হয়েছেন, তেমনি অ্যাকশন বা থ্রিলার ধর্মী কিংবা গল্প নির্ভর ছবিতে একাধিক ভিন্ন ভিন্ন জনরার মুভি উপহার দিয়েছেন। সর্বশেষ এমআই সিরিজের লাস্ট সেগমেন্ট হিসেবে প্রকাশ করলেও পরবর্তীতে আরো একটি এমআই সিরিজ করতে পারেন বলে কানাঘুষা চলছে। দেখা যাক টম ক্রুজ আমাদের কতটা আশাবাদী করেন। শুধু আমাদের দেশেই নয়, এই উপমহাদেশের অন্যতম নক্ষত্র কিংবদন্তি রুনা লায়লা সম্প্রতি কোক স্টুডিওতে তার দামাদাম মাস্ক কালান্দার গানটি নতুন আয়োজনে প্রকাশ পেয়েছে। এই গানটি মুক্তির পর বিভিন্ন আলোচক, সমালোচক, প্রশংসা কিংবা তার ফ্যান এবং তার অনুরাগী অনেকে নানান ধরনের মন্তব্য করেছেন। বলেছেন, কোক স্টুডিও বাংলাতে কেন উর্দু গান? তারপরও কণ্ঠশিল্পীর নাম যখন রুনা লায়লা, তখন মুগ্ধতা ছড়িয়ে যায় সব ক্ষেত্রেই। উপমহাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। সুরের জাদুতে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতাদের হৃদয় এবং অগণিত সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। বাংলাদেশকে করেছেন সম্মানিত। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী তার দীর্ঘ 6 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে উপহার দিয়েছেন 10,000-এরও বেশি গান। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, আরবি, ফার্সি, নেপালি সহ মোট 18টি ভাষায় তার কণ্ঠে গান মুক্তি পেয়েছে। তিনি সম্প্রতি সঙ্গীতের নির্মাণ প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন। বিশেষ করে অটোটিউন প্রযুক্তির ব্যবহার শিল্পীদের মৌলিকত্ব এবং পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মনে করেন। রুনা লায়লা বলেন, অটোটিউন দিয়ে এখন যে কেউ গান গাইতে পারে, এটা বললেই আপনি বুঝতে পারবেন যে এটা আমার পছন্দ না অপছন্দ। তিনি বলেন, আমি যদি নিজের সুরই ঠিক না রাখতে পারি তাহলে তো আমার শিল্পী হওয়াটাই উচিত না, কারণ অটোটিউনে যদি সবকিছু করে দেয়, আমার সুরও ঠিক করে দিচ্ছে, আমার কোথায় কি সমস্যা আছে ঠিক করে দিচ্ছে, আমি একটা মুখ গাইলাম তারপর আরেক মুখ গাইলাম, ওটা লাগিয়ে দিলাম আগে পিছে। শিল্পী মনে করেন প্রযুক্তির এই অতিরিক্ত ব্যবহার গানের আসল আবেগ এবং স্বতঃস্ফূর্ততা নষ্ট করে দেয়। তিনি আক্ষেপ করে বলেন, তাহলে তো জিনিসটা ওই স্পন্টিনিটি থাকেও না, ওই ইমোশনও থাকে না। কিংবদন্তির কথায় আমরা আগে যেরকম করতাম, ফুল মিউজিশিয়ানদের নিয়ে একদম আমরা গান করতাম এক টেকে, সেই বিকেল 6টা থেকে শুরু হলে পরের দিন সকাল 6টা অবধি শেষ হতো একটি গানের কার্যক্রম। সব মিউজিশিয়ান সবার আগে, একটা কেউ ভুল করলে আবার প্রথম থেকে। তিনি আরো বলেন, দেখা গেল অনেক সময় 101 নাম্বার টেক চলছে। তো যে খাটনিটা আমরা খেটেছি এটা তো এখন নেই। এখন স্টুডিওতে গেলাম, আমিও তো এখন গান করতে গেলে বলে, আচ্ছা কি ট্র্যাক কি, আচ্ছা ঠিক আছে, ওকে চলো। এটা হয়তো প্রযুক্তির একটি সীমানা, কিন্তু কিংবদন্তি রুনা লায়লা যেটি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে প্রত্যেক শিল্পীর অন্তত নিজস্ব সুর বা রাগের প্রতি একটা দখল থাকা খুবই জরুরি। মিস ইউনিভার্সের এই প্ল্যাটফর্মে এর আগেও বাংলাদেশি বিভিন্ন প্রতিযোগী বিভিন্ন পর্যায়ে গিয়ে থমকে গেছে বা ফিরে আসতে হয়েছে, তবে মিথিলা বেশ আলোচনা তৈরি করতে পেরেছে। এখন অবধি কনফার্ম না তিনি আদৌ মুকুটটি জিততে পারবেন কিনা, তবে যে আবেগ এবং যে ভালোবাসাটা তিনি অর্জন করেছেন এর মধ্যে তা অসাধারণ। 74তম আসরের এই মঞ্চে 10,39,000 ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। এই তথ্য নিশ্চিত করেছে দেশের জাতীয় পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম মিস ইউনিভার্স বাংলাদেশ। গত 17 নভেম্বর নিজের অফিসিয়াল পেজে এই সুখবর জানানো হয়। প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা ইসলাম ডিউক লেখেন, অভিনন্দন বাংলাদেশ। আমরা এখন 10,39,000 ভোট পেয়েছি। তানজিয়া জামান মিথিলার 10,39,000 ভোট। গতকাল এই সময় ছিল 7,39,000। আপনারা 24 ঘন্টায় 3 লাখ ভোট দিয়েছেন। বাংলাদেশ ইতিহাস
ইতিহাস তৈরি করেছে। সত্যি আবেগাপ্লুত এই বাংলাদেশ, আবেগটাই যেখানে মূল শক্তি এবং দেশকে ভালোবাসার অদ্ভুত এক দেশপ্রেম যেখানে প্রচন্ডভাবে বিদ্যমান, সেখানে মিথিলাদের জয় তো আমরা প্রত্যাশা করতেই পারি। তবে এবার জেনে নেওয়া যাক মিস ইউনিভার্স জিতে গেলে মিথিলা কি কি অর্জন করবেন। বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাটি পরিচালনা করে থাইল্যান্ড ও মেক্সিকো ভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন। এর চূড়ান্ত পর্বের সরাসরি সম্প্রচার থেকে শুরু করে পরবর্তী 1 বছরে প্রায় 50 কোটির বেশিবার দেখা হয়। ফলে এই প্রতিযোগিতা ইতিহাসের অন্যতম সর্বাধিক দেখা জনপ্রিয় বিউটি প্যাজেন্ট। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট $100 মিলিয়ন। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, $100 মিলিয়ন। বিজয়ী হওয়ার পরবর্তী 1 বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক প্রতিযোগিতার বিজয়ী কি কি পাবেন। মিস ইউনিভার্সকে 1 বছরের বেতন হিসাবে নগদ $2.5 লাখ চেক দেয়া হয়, টাকার অঙ্কে যা 3 কোটিরও বেশি। মিস ইউনিভার্সের বিজয়ীকে 1 বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্স বিজয়ীরা সেখানে পাকাপাকি ভাবে থাকার সুযোগ পান। এছাড়া মিস ইউনিভার্স বিজয়ীকে পরবর্তী 1 বছর বাজার করা, রান্না, খাওয়া, পোশাক এবং প্রসাধন সামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। একটি ব্যক্তিগত উড়োজাহাজও দেয়া হয়, সেটিতে করে তিনি বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হয়। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিং এর আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। $5.5 মিলিয়ন মূল্যের একটি হীরক খচিত মুকুট পরার সুযোগ পান, যার নাম ফোর্স ফর গুড। এটি সত্যি এক অনবদ্য প্রাপ্তি হয়ে থাকে মিস ইউনিভার্স প্রতিযোগী বিজয়ী। তবে শর্ত থাকে যে যেখানে যান না কেন মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে। এর বাইরে মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সব ব্যবস্থা করে দেয়। এক কথায় বিজয়ী হওয়ার পরবর্তী 1 বছর মিস ইউনিভার্স স্বপ্নের মতোই জীবন যাপনের সুযোগ পান। 2025 বছরটা যেন বেশ ভালোই কাটলো দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। পুষ্পা 2 সিনেমা দিয়ে দারুণভাবে 2024 শেষ করেছিলেন এই অভিনেত্রী। 2025 সালও সেভাবেই শেষ করতে যাচ্ছেন এই সুপারস্টার, এমনটাই বলছে বক্স অফিস। কারণ চলতি বছর তার অভিনীত 5টি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় 2টি হিট ছবি। সব মিলিয়ে 2025 সাল রাশমিকায় যেন রাজত্ব করলেন। চলতি বছরের শুরুতে 14 ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষণ উতেকরের সিনেমা সাবা। এতে জুটি হয়ে হাজির হন রাশমিকা মান্দানা এবং ভিকি কৌশল। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তোলে। এ পর্যন্ত আয় করেছে 800 কোটি রুপি। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, 800 কোটি রুপি। কান্তারা চ্যাপ্টার 1 এর আগে এটি ছিল 2025-এর সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। এরপর 30 মার্চ মুক্তি পায় সিকান্দার। আর মুরুগদাস পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হন সালমান খান ও রাশমিকা। এই ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি, তবে আয় করে 176 কোটি রুপি। হিন্দি সিনেমার পর দক্ষিণের মেয়ে রাশমিকা আবার ফেরেন সেই দক্ষিণে। তাকে দেখা যায় তামিল তেলেগু সিনেমা কুবেরায়। শেখর কামালার পরিচালিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় 20 জুন। এই ছবিটিও মোটামুটি ব্যবসা করে এবং আয় করেছে 115 কোটি রুপি। এরপর গত 21 অক্টোবর দেওয়ালিতে মুক্তি পায় থামা। এই ছবিটির মাধ্যমে ম্যাডক ফিল্মস এর হরর কমেডি ইউনিভার্সে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে তার জুটি ছিলেন আয়ুষ্মান খুরানা। এটি প্রেক্ষাগৃহে এখনো চলছে এবং আয় করেছে এরই মধ্যে 170 কোটি রুপির উপরে। সর্বশেষ 7 নভেম্বর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত সিনেমা দ্য গার্লফ্রেন্ড। রাহুল রবীন্দ্রন পরিচালিত তামিল সিনেমাটি। রাশমিকা ছাড়াও আছে দীক্ষিত শেঠি। রোমান্টিক ড্রামা নির্ভর সিনেমাটি 1 সপ্তাহে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 50 কোটি রুপি। সব মিলিয়ে চলতি বছর রাশমিকা অভিনীত 5টি বক্স অফিস থেকে আয় করেছে 1300 কোটি রুপিরও বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তার ধারে কাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার এতগুলো সিনেমাও মুক্তি পায়নি। সব মিলিয়ে এখন
প্রযোজক পরিচালকদের কাছে রাশমিকা ব্যাপক চাহিদা। রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায়। গীতা গোবিন্দম তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করছেন, একই সাথে ডিয়ার কমরেডে হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকেই গুড বাই গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছর ছাবায় তাকে দেখা গেছে ঐতিহাসিক চরিত্রে। আবার অ্যানিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। চলতি বছর রাশমিকাকে আর কোনো সিনেমায় দেখা যাবে না এটুকু নিশ্চিত। তবে আগামী বছর তার অভিনীত ককটেল 2 আর মাইসা এরই মধ্যে মুক্তির প্রতীক্ষা গুনছে।